দর্শক, যেমনটি বলছিলাম মতামত পর্বে বরাবরের মতোই আমাদের আজকেও একজন অতিথি আছেন। তিনি ইলিয়াস হুসাইন, জয়েন্ট নিউজ এডিটর, দৈনিক সমকাল। আমরা তার সাথে কথা বলবো। তার আগে আপনারা যে টেলিশিরোনামটি দেখলেন দর্শক, সেখানে কিন্তু আজকে বেশ একটি গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে। এটি কিন্তু আজকে না, এটি অনেক পুরাতন একটি অভিযোগ। কিন্তু এর আগেও হয়তো আপনারা দেখেছেন যে নিউজে এই বিষয়টি উঠে এসেছে। সেটি হচ্ছে যে এই যে দুর্নীতির অভিযোগে আসলে সাবেক সেনাপ্রধান জেনারেল অফ আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর আগেও কিন্তু এই বিষয়টি উঠে এসেছিল এবং এবার কিন্তু যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে এবং সরাসরি ভিসা নীতির উপর যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু জারি করেছে। তবে আমরা যেটি দেখলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের তিনি কিন্তু বললেন যে এটি ভিসা নীতির উপর কোনো নিষেধাজ্ঞা নয়, এটি অন্য একটি আইনের আওতাভুক্ত। তো আমরা আসলে উনি এত বড় একটি পদে থাকার ফলে, বাংলাদেশে এই এত বড় একটি অবস্থান তার থাকার ফলে তিনি এই ধরনের দুর্নীতির সাথে আসলে কিভাবে যুক্ত হন এবং সরকার পক্ষ সেটি আসলে চুপচাপ বসে দেখেন। এবং এই আপনারা জানেন যে এই সরকার কিন্তু বিগত 15 বছর ধরে ক্ষমতায়। তো আমরা দেখব যে এই সরকার আসলে এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করে। দর্শক, চলুন চলে যাই আমাদের অতিথির কাছে। আমি যেমন বলেছিলাম, আমাদের সঙ্গে আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে আছেন তিনি ইলিয়াস হুসাইন, জয়েন্ট নিউজ এডিটর, দৈনিক সমকাল। চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনিও ভালো আছেন। আর শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আল্লাহর রহমতে ভালো আছি। জি, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদের টেলিশিরোনামটি দেখছিলেন এবং সেখানে কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ উঠে এসেছে। সেই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করব। সেটি হচ্ছে দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাধারণ মানুষ বিষয়টি কিভাবে দেখছেন? আপনার ব্যাখ্যা কি? প্রথমে আমি বলি যে আপনি যে কথাটা বলেছিলেন যে ব্যাপক সম্পৃক্ততা, আসলে জি, যুক্তরাষ্ট্র যে স্টেটমেন্ট দিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে যে বিবৃতিটা দিয়েছে, সেটার বাবার্থ ওইটাই, সিগনিফিক্যান্ট করাপশন। আপনি যেটা বলেছেন যে ব্যাপক দুর্নীতি, জি, এটা এভাবে বলা যায়, যদিও ওটার আক্ষরিক অর্থ অনুবাদ হয় তাৎপর্যপূর্ণ দুর্নীতি, কিন্তু এটাকে ব্যাপক মাত্রায় দুর্নীতি বললেও কোনো ভুল নেই। ফলে আপনি যেটা বলেছেন এটা সঠিকই বলেছেন। জি, এবার আসল প্রসঙ্গে আসি। আপনি যে প্রশ্নটা করেছেন আজিজ আহমেদের দুর্নীতির ব্যাপারে বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া কি, দেখুন। আজিজ আহমেদ হলেন, ওনার পরিবারটাকে বলা হয় যে একটা ক্রিমিনাল পরিবার। তার 3 ভাই হলো খুনের মামলায় দণ্ডিত হয়েছে, ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। জি, তার 1 ভাই খুন হয়েছে। তো এইরকম একটা পরিবার, তার আজিজ আহমেদ যখন বিজিবি চিফ ছিলেন তার তখন একটা নির্বাচন হয়েছে, উনি যখন সেনাপ্রধান ছিলেন তখন আর একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, এবং দুর্ভাগ্যজনক ভাবে দুটো নির্বাচনই হয়েছে বিরোধী দলের। ইনফ্যাক্ট বর্জনে একটা, যদিও বিএনপি পার্টিসিপেট করেছিল, শেষ মুহূর্তে সেটা একটা প্রশাসনের নির্বাচন হিসেবে প্রমাণিত হয়, বিএনপি সরে যায় বা এক ধরনের বলতে পারে প্রত্যাখ্যান করে। জি, বাংলাদেশকে, সারা পৃথিবীকে অবাক করে দিয়ে সেই নির্বাচনে বিএনপি সম্ভবত 6টা আসন পেয়েছিল। তখন সেনাবাহিনী বলা হয়েছিল যে সেনাবাহিনী নির্বাচনে মাঠে থাকবে এবং তারা জোরালো ভূমিকা রাখবে, নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু তখন সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ, তিনি কোনো ভূমিকা রাখেন নাই। সেনাবাহিনী শেষ পর্যন্ত একটু মোতায়েন করা হয়েছিল নামকাওয়া অর্থে। জি, যাই হোক, সেটা সেটা একটা প্রশাসনিক ব্যাপার। ওনার ব্যাপারে যে কথাগুলো বলা যায়, উনি ওনার দুর্নীতি নিয়ে আপনারা জানেন যে আল জাজিরা একটা ডকুমেন্টারি, একটা জি, শুধু বাংলাদেশে না, আমি বলবো যে সারা পৃথিবীতে একটা আলোচিত ডকুমেন্টারি প্রকাশ করেছিল, যে ডকুমেন্টারি নিয়ে আল জাজিরা করেছিল, কিন্তু পরবর্তীতে পুরো পশ্চিমা দুনিয়ার বহু নামকরা গণমাধ্যমে এটা নিয়ে নিউজ হয়েছে। এবং জি, ওই ডকুমেন্টারি প্রথম দিকে বাংলাদেশ সরকার অস্বীকার করেছিল, কিন্তু দেখেন আপনি অ্যামনিস্টির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ডকুমেন্টারি পুরস্কৃত হয়েছে। ফলে আজিজ আহমেদ যে দুর্নীতিবাজ সেটা তো তথ্য প্রমাণে মানে সেটা প্রমাণিত হয়েছে অনেক আগেই। জি, এখন যুক্তরাষ্ট্র সেটা আরেকবার প্রমাণ করলো যে সে নজিরবিহীন ব্যাপক মাত্রায়, যেটা বলেছে যে সিগনিফিক্যান্ট করাপশন
উনি করেছিলেন। বাংলাদেশের মানুষের আমার ধারণা ওনার সম্পর্কে এরকমই ধারণা যে উনি একটা চরম দুর্নীতিবাজ। জি বেশিরভাগ মানুষ, এমনকি আমার ধারণা, আমি বলবো যে সরকার দলীয় লোকজনও তাই মনে করে যে উনি চরম দুর্নীতিবাজ এবং ওনার পরিবারটা একটা ক্রিমিনাল পরিবার। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আর একটু জানতে চাই যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে। তো আবারও কিন্তু ভোটার শূন্য হয়েছে এই দ্বিতীয় ধাপের নির্বাচন। কুষ্টিয়ার দৌলতপুরের একটি ভোট কেন্দ্রে ৬ ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৬টি। নির্বাচনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এটা তো আসলে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। মানে নির্বাচন আসলে এটা কোনো প্রহসনের নির্বাচন, এটা সাজানো নির্বাচন। এই নির্বাচনে কোনো আসলে এখানে কোনো নির্বাচন হয় না, এখানে হয় সিলেকশন, যাচাই হয়। এখানে ভোটের আসলে কোনো মূল্য নেই, ফলে মানুষ ভোট কেন্দ্রে যায় না। যেটা সরকারের তরফ থেকে বলা হয়, পার্টিকুলারলি নির্বাচন কমিশনের থেকে যেটা দাবি করা হয় 30% বা 40% ভোট জি পড়ে, এটা আসলে বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করে না। এবং আপনি যারা মাঠে ঘাটে যায়, নির্বাচন কেন্দ্র যারা পরিদর্শন করেন, তারা জানে যে আসলে কত পার্সেন্ট ভোট পড়ে। যেমন আপনি যে পরিসংখ্যানটা বলেছেন যে 6 ঘন্টায় 6টা ভোট পড়েছে, কোনো আমি আমি দেখেছি যে এক এক কেন্দ্রে 1 ঘন্টায় একটা ভোট পড়েছে। একটা কেন্দ্রে 2000-3000 ভোট থাকে। আপনি জানেন যে প্রথম ঘন্টায় সবচেয়ে বেশি ভোট সাধারণত পড়ে, জি কারণ মানুষ প্রথমে গিয়ে ভোট দিতে চায় লাইন ধরে। জি তো এই একটা দুটা ভোট আসলে এটাই হলো রিয়েল পিকচার বাংলাদেশে। আমার ধারণা এখন 10%-এর উপরে ভোট পড়ে না, 10% ভোট বা 15%। এখন স্থানীয় নির্বাচন বলে হয়তো একটু বেশি পড়ে, কারণ অনেকের আত্মীয় স্বজন থাকে, নানাভাবে প্রলোভন দেখানো হয়, ভয়ভীতি দেখানো হয়, নানা কৌশলে কিছু ভোটার হয়তো যায়। সেটা এখন এই নির্বাচনেও আমার বিশ্বাস যেটা 20%-এর বেশি না। আর সংসদ নির্বাচনে এটা আরো কম ছিল, 10%, 15% ছিল। জি এটা দীর্ঘদিনের এই চরিত্র, এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষের আসলে গণতন্ত্রের প্রতি আস্থা নেই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থা নেই। ভোট দিলে না দিলে, ভোট দিলে এবং না দিলে এর মধ্যে কোনো আসলে পার্থক্য নেই। মানে ভোট না দেওয়া এবং দেওয়া একই সমান অর্থ হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচনগুলোতে, সাম্প্রতিক সব নির্বাচনগুলোতে জনগণের কাছ থেকে এই বার্তাই আমরা পাচ্ছি। জি ধন্যবাদ। আপনার কাছে আর একটু জানতে চাইবো যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের বলেছেন, রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনে নজির স্থাপন করেছে। তার এই বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেটাকে তো বলা হয় কবরের শান্তি। এটা ঠিক যে বাংলাদেশে যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো, সে সময় কিছু ভায়োলেন্স হতো, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে, বিএনপি জামাতের মধ্যে বা আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে ভায়োলেন্স হতো, এটা অনাকাঙ্ক্ষিত। জি কিন্তু সেটা একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির একটা সিম্বল ছিল, যে মানুষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো, প্রতিযোগিতা হতো, লড়াই হতো, মাঠে স্লোগান, মিছিল, সমাবেশ হতো। সেই রকম একটা প্রেক্ষাপটে কিছু ভায়োলেন্স হতো, কিন্তু প্রাণহানি হতো, সেটা দুর্ভাগ্যজনক ছিল। সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যর্থতা ছিল এরকম এ ধরনের ঘটনা, কেন তারা এড়াতে পারেনি। কিন্তু তাই বলে সেই সময়টা খারাপ ছিল আর এখন মানুষ ভোট কেন্দ্রে যায় না, এখন কবরে শান্তি বিরাজ করে, এটার প্রশংসা করার আমি কোনো যুক্তি দেখি না। এটা আসলে বলার জন্য বলা, আসলে এই কথা কোনো সারবত্তা নেই, কথা কোনো তাৎপর্য নেই, অর্থহীন প্রলাপ এগুলো। জি ধন্যবাদ। এবার আসি একটু অন্য প্রসঙ্গে, সেটি হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশের সাথে ইরানের বৈদেশিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা আপনি কি মনে করেন? এটা তো আসলে একটা খুবই মর্মন্তুদ, একটা হৃদয় বিদারক মৃত্যু। এটা সম্পর্ক, ইরানের সাথে তো আমাদের এক ধরনের সম্পর্ক আছে, সেটা খুব বেশি দৃঢ় এটা বলবো না, মানে অর্থনৈতিক বা রাজনৈতিক ভাবে। তবে আমাদের তো ইতিহাস কয়েকশো বছর না, মোর দ্যান দ্যাট। ইরান আমাদের একসময়, এই অঞ্চলে একসময় ফার্সি আমাদের রাষ্ট্রভাষা ছিল। জি ফলে ইরানের সাথে আমাদের আসলে সম্পর্ক আত্মিক, আমি বলবো, যেটা শুধু রাজনীতি বা অর্থনীতি দিয়ে এটাকে বিচার করা ঠিক হবে না। ফলে রাইসির মৃত্যুতে, প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে বাংলাদেশের মানুষের যদি আপনি শোক দেখতেন কাছ থেকে, এটা মনে হয়েছে যে তারা একজন আপনজনকে হারিয়েছে। সেরকম জি শোক বাংলাদেশের মানুষ পেয়েছে এবং সেই শোক প্রকাশ করেছে। জি এরকম একটা আমাদের তো সম্পর্কে নেতিবাচক কিছু পড়ার কোনো প্রভাব নেই। ইরানেও যে সরকারের ধারাবাহিকতা থাকবে, মানে এর পরবর্তী যে সরকার আসবে তারা এই এস্টাবলিশমেন্টেরই পার্ট, এই এস্টাবলিশমেন্টের নীতি তারা ফলো করবে। জি ফলে সম্পর্ক এখন যে লেভেলে আছে সেভাবেই থাকবে। এটার অবনতির কোনো কারণে হয়তো আর উত্তরণ হতে পারে,
তবে এটা আমি বলবো যে ইরানের এই রাইসির এই মৃত্যু এবং মৃত্যুতে বা বরং ইরানের সাম্প্রতিক কিছু পদক্ষেপ, যেমন ইসরায়েলে হামলা, হামাসের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো, জি এসব কারণে বাংলাদেশের মানুষ ইরানকে খুবই ভালোবাসে। সম্পর্ক আমি আশা করি ভবিষ্যতে এর ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। জি ধন্যবাদ। এবার আসি আপনার কাছে আর একটু জানতে চাবো যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল 19। এই বিষয়ে সরকারের ব্যাখ্যা কি? সরকার তো বলে যে এখানে বাংলাদেশে যে এখানে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, গণমাধ্যমের যে স্বাধীনতা আছে, মানে গণমাধ্যম তো মত প্রকাশের স্বাধীনতারই একটা অংশ। গণমাধ্যম ছাড়াও আবার মত প্রকাশ করার ব্যাপার আছে। নাগরিকরা চাইলে বক্তৃতা দিয়ে মত প্রকাশ করতে পারে, এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করতে পারে, নানা উপায় আছে। আপনি এটা ওনাদের মতো ওনারা বলে যে এটা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকেও নাকি বেশি, কিন্তু যে গ্রহণযোগ্য যেসব আন্তর্জাতিক সংস্থা এসব নিয়ে যারা র্যাঙ্কিং করে, এসব নিয়ে যারা কথা বলে, গবেষণা করে, তাদের গবেষণায় র্যাঙ্কিং এ দেখা গেছে বাংলাদেশ একদম তলানিতে। মানে এখানে মত প্রকাশের আসলে কোনো স্বাধীনতা নাই। উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার মতো দেশগুলোতে যে অবস্থা, জি বাংলাদেশ এখন সেই অবস্থা। বা প্র্যাকটিক্যালি আমি অন্ততপক্ষে তাই দেখি। সরকারের পক্ষ থেকে তো এইসব কথাবার্তা বলা হয় যেগুলা মানে মোটামুটি যারা মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারটা বোঝেন, যারা ক্রিটিক্যাল চিন্তা করেন, ক্রিটিক্যাল লেখার যাদের সামর্থ্য আছে, তারা জানেন যে সব হাস্যকর কথাবার্তা। আসলে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা বলতে খুব সামান্য, একদম সামান্য কিছু অবশিষ্ট আছে, নেই বললেই চলে। আর জি আপনি যেটা বলছেন আর্টিকেল 9, এরা খুবই গ্রহণযোগ্য, সারাদিনই একটা রেসপেক্টেড প্রতিষ্ঠান। এদের এদের তথ্যের উপরে, এদের অ্যানালাইসিসের উপরে সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষের যথেষ্ট আস্থা আছে। জি ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার সবসময় কিন্তু এটি অস্বীকার করে যাচ্ছে। তিনি বলছেন যে না, বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করি সেটি হচ্ছে বিভিন্ন টকশোতে কিন্তু অনেকে এসে এইসব ব্যাপারে আসলে কথা বলেন, সরকারের বিরোধী কথাবার্তা বলেন। তাহলে কোথায় আসলে নেই? আপনি কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথমত কথা হলো, আপনি মত প্রকাশের স্বাধীনতা যদি থাকে তাহলে আমি বলি, আপনি আপনাকে একটু জিনিসটা ক্লিয়ার করি। আপনি আজকে সরকারের প্রভাবশালী যে কোনো একজন ব্যক্তি, জি সরকার প্রধান হতে পারে, ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি হতে পারে, তার বিরুদ্ধে একটু তীক্ষ্ণ সমালোচনামূলক একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, তারপর অপেক্ষা করতে থাকেন যে কি হয়। কত ঘন্টা মানে কয়েক ঘন্টা পরে আপনি কোথায় আপনার জায়গা হয় সেটা আপনি একটু দেখতে থাকেন। এ হলো মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের অবস্থা। আপনি এখানে সামান্য সমালোচনার জন্য সোশ্যাল মিডিয়ায়, জি যেটার আসলে বাস্তবে কোনো তাৎপর্য থাকে না, এমন আছে যে অতি সাধারণ, যার ফেসবুকে হয়তো 10 জন 15 জন যার ফলোয়ার বা লাইক করে না, এরকম একটা লোক যখন ফেসবুকে স্ট্যাটাস দেয় সরকারের সমালোচনা করে, সাথে সাথে পুলিশ এসে ধরে নিয়ে যায় এবং তাদেরকে দীর্ঘদিন জেল খাটতে হয়। এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরি হারিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেল কেটেছেন। এগুলা কি মত প্রকাশের স্বাধীনতার লক্ষণ নাকি? এটা গেল একটা পার্ট। আপনি সংবাদপত্রের স্বাধীনতার মধ্যে যদি আপনি সংবাদপত্রের যদি জায়গা থেকে আসেন, বা আপনি মেইন স্ট্রিম মিডিয়ার জায়গা আসেন, জি আপনি সরকার প্রধানের অথবা ওবায়দুল কাদের এইরকম প্রভাবশালী ব্যক্তি যারা আছেন, তাদের সমালোচনামূলক কয়টা নিবন্ধ, কয়টা সম্পাদকীয়, কয়টা উপসম্পাদকীয়, তাদের কার্যক্রম নিয়ে কয়টা সমালোচনামূলক প্রতিবেদন আপনারা পড়েছেন? আমি বলতে পারবো যে একদমই নেই প্রায়। তো একটা দেশের গণমাধ্যমের স্বাধীনতা যে কোন পর্যায়ে আছে অথবা নেই, এটা তো এগুলো এসব দেখলেই বোঝা যায়। ফলে সরকার তাত্ত্বিকভাবে কি বললো, মানে গলাবাজি করলো, এটা আসলে কিছু যায় আসে না। মানুষ প্রতিনিয়ত দেখতে পাচ্ছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুধু একটা জিনিস বলতে পারি, আপনি যদি সরকারের ক্রিটিক্যাল কিছু লেখেন সরকারের বিরুদ্ধে, জি আপনি দেখবেন যে সেখানে আপনার বন্ধুও লাইক দিতে ভয় পাবে, ঘনিষ্ঠ বন্ধু। এইরকম একটা ভয়ের পরিবেশ আপনার বাংলাদেশে এখন বিরাজ করছে। এখানে মত প্রকাশের স্বাধীনতা আসলে তেমন কিছুই নেই। তার মধ্যে 2-4 জন মানুষ তারা ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অবস্থানকে কাজে লাগিয়ে তারা 2-4টা কথা বলেন, এটা ঠিক। আর আপনি যেটা বলছিলেন যে লোকজন টকশোতে গিয়ে সরকারের সমালোচনা করে, যারা সরকারের সত্যিকার সমালোচক, ক্রিটিক্যাল, যেমন আসিফ নজরুলের কথা বলতে পারি, জি এদের তো আসলে টকশোতে ওইভাবে নেওয়াই হয় না। একসময় তো তারা নিষিদ্ধই ছিলেন,
তালেবানদের দুই একটা টক শোতে হয়তো তারা দাওয়াত পান, আসিফ নজরুল, নুরুল কবিরের মতো মানুষেরা। তারা তো আসলে টক শোতে ইনফ্যাক্ট নিষিদ্ধ, বেশিরভাগ চ্যানেলে তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। জি ফলে দুই একটা কথা বললে এটা আসলে সার্বিকভাবে এটাকে বিবেচনায় নেওয়া যায় না। সার্বিকভাবে যেটা দাঁড়িয়েছে সেটা হলো এটা আসলে সরকারের বিরুদ্ধে এখানে কেউ কথা বলতে চায় না, বলার মতো পরিবেশ নেই। জি ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে একজন সাংবাদিক হিসেবে আপনার লেখনীতে আপনি কতটা মত প্রকাশের স্বাধীনতা পান? আমি বলবো যে আমার 5% স্বাধীনতাও নেই। আমি যা লিখতে চাই, রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়ম দুর্নীতি, বিভিন্ন বাহিনী যেসব আকাম কুকাম করে, এই জি আদির সম্পর্কে যেমন এখন বলা হয়েছে, এই আদিদের আকাম কুকাম আমরা অনেক আগেই জানতাম, কিন্তু তার সম্পর্কে একটা বাক্য লেখার হিম্মত আমাদের না বাংলাদেশে কোনো গণমাধ্যমের ছিল না। আমি আমি মনে করি যে আমি যেভাবে ক্রিটিক্যাল চিন্তা করি, আমি এটা বললাম আর কি, এটা বলা উচিত না যে আমি নিজে ক্রিটিক্যাল চিন্তা করতে পারি। আমি জি রাষ্ট্রের যন্ত্রের বিভিন্ন জায়গায় যে অনিয়ম দেখি, যে দুর্নীতি দেখি, যে অনাচার দেখি, এর আমি 5% দেখার মতো হিম্মত আমার নাই। আমি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু লিখি, কিন্তু আমি যদি এটাকে কোনো মেইন স্ট্রিম মিডিয়া লিখতে পারি, কোনো মেইন স্ট্রিম মিডিয়া এটা ক্যারি করবে না। জি ধন্যবাদ। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এটা হলো আসলে গণতন্ত্র, গণতন্ত্র ফেরাতে হবে, আপনার আইনের শাসন ফেরাতে হবে, তাহলে এই অবস্থা এই অবস্থা আবার আবার স্বাভাবিক অবস্থা বাংলাদেশ ফিরতে পারবে। আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি, জি বাংলাদেশে গণতন্ত্র কখনোই খুব ভালো উন্নত মানের গণতন্ত্র ছিল এটা আমরা কখনো বলবো না, কিন্তু বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা এটা আমি বলবো যে উন্নত দেশের লেভেলে এক সময় ছিল। এখানে আপনি এই এই 90 থেকে আপনি জানেন টানা যদি আপনি বলেন 2007-8 সাল পর্যন্ত, জি 91 থেকে এই সময়টা মানে প্রায় 15 বছর বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা ছিল, নানা সমস্যা ছিল, এখানে স্বার্থান্বেষী গোষ্ঠী সাংবাদিকদের উপর হামলা করতো, মামলা করতো, জি সেসব ছিল, কিন্তু রাষ্ট্রীয় আইনে যে স্বাধীনতাটা ছিল এবং সরকারের যে সহিষ্ণুতা ছিল, আমি বলবো যে সেটা ছিল উন্নত দেশের কাছাকাছি, মানে সমপর্যায়ের অলমোস্ট, কিছু জি ব্যতিক্রম ছাড়া। কিন্তু এখন আপনি তার 5% বা 10% অবশিষ্ট এখন নেই বাংলাদেশে। জি ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনার এই মূল্যবান মতামতের জন্য। দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একটি বিরতিতে। বিরতির পরেই ফিরে আসছি, সঙ্গে থাকুন।